স্যার পিএলআইডি এই ব্যাপারটা আমরা প্রায় শুনে থাকি, এটা আসলে কি? আপনাকে ধন্যবাদ। আসলে পিএলআইডি এটা সবচেয়ে কোমর ব্যথার অন্যতম কারণ। আমরা যে নিয়মিত যে রোগীগুলো আমাদের সারা বিশ্বে কোমর ব্যথা রোগীরা ডাক্তারের কাছে যায়, তাদের অন্যতম সমস্যাটা হচ্ছে পিএলআইডি। আমি যদি আপনাকে একটু দেখাই এটার মাধ্যমে, এটা কোমরের একটা রেপ্লিকা, আমরা ডামি হিসাবে ব্যবহার করেছি কোমরের। এই আমাদের যে লাম্বার বোনসগুলো আছে 1 2 3 4 5 এবং নিচে স্যাক্রাম এবং কক্সিস, দেখেন দুই বোনসের মাঝখানে এই যে ডিস্ক আছে, এই ডিস্ক হচ্ছে এক প্রকারের হাড় বা নরম হাড়, আমরা সেকেন্ডারি কার্টিলেজ বলি। এইগুলা বিভিন্ন কারণে হতে পারে, টানা বসে থাকা, রোড অ্যাক্সিডেন্ট, পড়ে গিয়ে কাজকর্ম চলাফেরায়, অনেকে বসেই থাকে সারাদিন কম্পিউটারে। এই যে দীর্ঘ সময় বসে থাকার কারণে এই ডিস্কগুলার মাঝখানে একটা জেলি থাকে। আমি যদি বুঝাতে চাই, ধরেন আলকাত্রার মতো এরকম মানে জেলি, খুব স্টিকি টাইপের। এই জেলির চারপাশে ক্যাপসুল থাকে, ক্যাপসুলগুলা ফেটে বের হয়ে আসে। ওয়ার এন্ড টিয়ার আমরা ডাক্তারের ভাষায় বলি, মানে ইনজুরি হতে 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 হতে, ধরেন এটা কিন্তু পেটের অংশ, সামনের অংশ, আর এটা পিছনের অংশ। তো যখনই একটা মানুষ এর সামনে ঝুঁকে থাকে, সারাক্ষণ বসে থাকে, বা অ্যাক্সিডেন্ট করে বা পড়ে যায়, বা বাইক চালায়, যে দেখেন মোটরসাইকেল যারা ড্রাইভ করে দেখবেন তারা একটু ফ্যাশনেবল ভাবে চালাইতে চায়, ঠিক না, একটু সামনে ঝুঁকে ঝুঁকে, এবং এই যে ওয়ার টিয়ার হচ্ছে বারবার, তখন এই ডিস্কগুলোর উপরে বারবার চাপ পড়ছে, কম্প্রেশন পড়ে। এবং একটা প্রত্যন্ত গ্রামের কথা আপনি চিন্তা করেন, নিচে বসে সে পাকশাকের কাজ করছে বা পাটি তৈরি করছে বা অনেক কিছু তার পারিবারিক কাজ আছে, এই যে সামনে ঝুঁকে থাকে, ঝুঁকে থাকার কারণে ডিস্কগুলো আস্তে আস্তে পিছনে ওই যে জেলিটা বের হয়ে চলে আসে। সেটা হয়তো প্রকাশ পায়, রুগী হতে বলে স্যার আমি একটা ওই বালতি টান দিতে গিয়েছিলাম তারপরে এটা হয়েছে। আর শহরের রুগী বলছে যে স্যার আমি ব্রাশ করতে গিয়েছিলাম, একটু মুখ ধুইতে গেলাম, একটু উঠলাম, তারপরে হলো। মানুষের ধারণা ওই যে বালতি টান দেওয়া আর হচ্ছে এই যে এটার কারণে হয়েছে। নো, ওই সময় তো রোগটা প্রকাশ পেয়েছে, কিন্তু রোগটা কিন্তু একদিনে হয়নি, এটা দীর্ঘ মাসের পর মাস কাজকর্ম চলাফেরা উঠা বসার কারণে পিএলআইডি বা ডিস্ক প্রলাপস রোগ হয়ে থাকে। আচ্ছা, তার মানে যে কোনো প্রকার কোমর ব্যথা মানে পিএলআইডি না? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং এটা নিয়ে রোগীরা প্রায় এসে বলে স্যার আমার মনে হয় কি পিএলআইডি হয়েছে। হয়তো বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশনে আমাদেরকে দেখে বা ডাক্তারদের পরামর্শ শুনে রোগীরা বলে পিএলআইডি কোমর ব্যথার অন্যতম কারণ। আচ্ছা, আমরা যদি রিসার্চ ওয়ার্ক দেখি, মোস্ট অফ দ্য কেসের মধ্যে পিএলআইডি, কিন্তু সব কিন্তু পিএলআইডি না। কোমর ব্যথার আরো বিভিন্ন কারণ আছে, এর মধ্যে বয়সজনিত হাড় ক্ষয় হয়, আমরা বলি স্পন্ডাইলোসিস ডাক্তারি ভাষায়। মানুষ বয়স হওয়ার সাথে সাথে হাড় ক্ষয় হতে পারে, অস্টিওপোরোসিস, তারপরে বিভিন্ন অ্যাক্সিডেন্টে কিন্তু পিএলআইডি হতে পারে তা না, আবার অ্যাক্সিডেন্টে হাড় সরে যেতে পারে। দেখেন একটার নিচে আরেকটা বসানো, এই হাড়টা হয়তো সামনে সরে গেল, আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস ডাক্তারি ভাষা, বা হাড় স্থানচ্যুতি হওয়া, এগুলার কারণে হতে পারে। তারপরে অনেক সময় মহিলাদের পেটের বিভিন্ন অ্যাবডোমিনাল বিভিন্ন ইনফেকশন, যে কোনো পুরুষদের হতে পারে, তা থেকে কোমরের পিছনে। গর্ভবতী মহিলাদের জন্য কি তাহলে পিএলআইডি হতে পারে? হ্যাঁ, গর্ভবতী মহিলাদের যেটা হয়, এটা একটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে আফটার ডেলিভারি রোগীরা আমাদের কাছে আসে, আমরা যখন এমআরআই করি দেখা যায় যে কোমরের ডিস্ক প্রলাপস বা পিএলআইডি পাওয়া যায়। এর মূল কারণটা হচ্ছে লাইফস্টাইল এবং ফিটনেসের অভাব। এটা কিন্তু বাংলাদেশে কেউ যদি, আমি বলবো যারা মহিলারা আছেন যে কাপল, যে তারা বিয়ে করেছেন, বাচ্চা নেবেন, তাদের কিন্তু উচিত বডি ফিটনেসটা ডেভেলপ করা। জানে না, হ্যাঁ, ওনারা ফিটনেস ডেভেলপের আগেই ওনারা হয়তো একটা বাচ্চা নিয়ে ফেললো, তখন কোমরের এই ডিস্ক প্রলাপস বা পিএলআইডি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে মূলত ফিটনেসের অভাব। ধরেন একটা বাচ্চা যখন গর্ভে আসে তখন একটা ওয়েট হয়, এত ওয়েটটা তখন সামনে একটু ওয়েটটা ক্যারি হয় সামনের দিকে। তো আমরা বলি মেকানিক্যালি, বায়োমেকানিক্যালি আমাদের যে স্যাক্রাল ভার্টেব্রা, এই ভার্টেব্রার সামনে দিয়ে আমাদের লাইন অফ গ্র্যাভিটি থাকে। যখন পেটটা ওজন হয় বাচ্চার কারণে, তখন মার কিন্তু স্ট্রেস পড়ে স্পাইনের উপরে, ঠিক না, তখন ডিস্ক প্রলাপস হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য আমরা বলি বিফোর, মানে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই ফিটনেস ডেভেলপ করতে হবে। আমরা বিভিন্ন এক্সারসাইজ, লাইফস্টাইল, এগুলা কিন্তু যারা বাচ্চা নিতে চায় তাদেরকে শিখিয়ে দিই। আর এটা যদি হয়েও যায় কোনো প্রবলেম নেই, আফটার ডেলিভারি কিন্তু আমরা ট্রিটমেন্টের মাধ্যমে আবার রিকভারি করা সম্ভব। তাহলে এই পিএলআইডি ট্রিটমেন্টটা আসলে কি? এটা মোস্ট অফ দ্য কেসই হচ্ছে আপনার 90 থেকে 95% রোগী আমরা
অপারেশনবিহীন কনজারভেটিভ যে আধুনিক চিকিৎসা আমরা বলি পুনর্বাসন, রিহ্যাব ট্রিটমেন্ট, পুনর্বাসন এবং কিছুটা ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচের মাধ্যমে আমরা দিয়ে থাকি। এই রোগীগুলোকে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিই। ইলেকট্রোথেরাপিটা হচ্ছে যন্ত্রের মাধ্যমে চিকিৎসা, আচ্ছা, উইদাউট সার্জারি, কাটাকাটি না, মানে এই যন্ত্রটা আপনার ইন্টারভেনশনাল না, মানে একবার বডির ভিতরে ঢুকানো হয় না, বাইরে থেকে আমরা করে থাকি। বিভিন্ন এক্সারসাইজ, ডাক্তারদের বৈজ্ঞানিক এক্সারসাইজ, থেরাপিউটিক এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন। ওই যে বলছিলাম যে পিএলআইডি যে কারণে হয়, এই কারণগুলা যদি বারবার হয়, ধরেন আপনি ভালো হয়ে গেলেন, গিয়ে আবারও একই কাজ করলেন, একইভাবে আপনি মেনটেন করলেন না, তখন কিন্তু আবার পিএলআইডি দেখা দেয়। অনেক সময় রুগী এই L5 ধরেন L5S1 হলো, ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে গেল, সে মেনটেন করলো না, আবার L4-5 হতে পারে। আচ্ছা, এবং এই দুইটা লেভেলই সবচেয়ে বেশি পিএলআইডি হয়ে থাকে। আচ্ছা, বেশিরভাগ রোগী আমরা অপারেশন ছাড়া কনজারভেটিভ, যেটা আমরা বলছি ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ এর মাধ্যমে সুস্থ করা সম্ভব। 5% কেসের অপারেশন প্রয়োজন হয়। অপারেশনটা কি অনেক ভয়ানক অপারেশন বা এমন কিছু? না, এমন কিছু না। 5% কেসের মধ্যে যাদের ধরেন পায়ের পাতা ফুট ড্রপ, মানে পায়ের পাতা নাড়াতে পারে না, প্রস্রাব পায়খানা ধরে রাখতে কষ্ট হচ্ছে, যে প্রস্রাব ধরে রাখতে পারছে না রোগী, তারপর হচ্ছে দুই পাই একেবারে প্যারালাইসিস, খুব সিরিয়াস যারা, হ্যাঁ সিরিয়াস, এটা আমরা বলি এখানে রেড সাইন থাকে আমাদের কিছু, যেটা আমরা হাসপাতালে আসলে বা এমআরআই যদি আমরা করি তখন দেখা যায় যে এক্সট্রুডেড ডিস্ক, মানে এই ডিস্কটা খুব বেশি প্রলাপস হয়ে গিয়েছে এবং এমন পর্যায়ে হয়ে গিয়েছে যে এটা আর রিকভারি করা সম্ভব না, তখন আপনাকে সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হয়, তবে এটা খুব কম। আচ্ছা স্যার, অপারেশন করলো কিংবা অপারেশন ছাড়া কেউ সুস্থ হলো, পরবর্তীতে আবারও পিএলআইডি হওয়ার সম্ভাবনাটা থেকে যায়? হ্যাঁ, হতেই পারে, হতে পারে। এর মূল কারণটি হচ্ছে আমাদের এডুকেশনের অভাব। আমরা যারা, যেমন আমাদের এই ডিপিআরসিতে যখন রুগীরা আসে, আমরা কিন্তু রুগীকে ট্রিটমেন্টের পাশাপাশি তাকে এডুকেশন দিই, যে আপনি কিভাবে বসবেন, কিভাবে কাজ করবেন, বা যে কারণে তার এই রোগটা হলো। ধরেন একজন মা নিচে বসে বসে কাজ করছে, যে পারিবারিক কাজটা, আমরা তাকে ট্রেনিং দিই যে আপনি হ্যাঁ কাজটা 1 ঘন্টা পর পর উঠবেন, বা পাশাপাশি রিকভারি করা। রিকভারি নিয়ে কিন্তু আসলে কোনো কথা কেউ বলে না, ডাক্তারও বলে না। রিকভারিটা কি? রিকভারি যদি সে করতে পারে তাহলে কিন্তু সে সুস্থ থাকতে পারবে। ধরেন আমি ডাক্তারি করি বা আপনি আপনার সাংবাদিকতা করেন, যাই করেন, সারাদিন আপনি একই কাজ করছেন, এই কাজের বাইরে আপনাকে রিকভারি এক্সারসাইজ করতে হবে। কি? সুইমিং, রানিং, জগিং, হাঁটা, আচ্ছা ঠিক আছে, তারপরে আপনাকে ঘুমানো পর্যাপ্ত, এই যে রিকভারি করা, লেজারিং করা, এটার মাধ্যমে আপনার কিন্তু বডির এই সমস্যাগুলো অনেকাংশেই ইমপ্রুভ হয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আসলে আপনার মাধ্যমে পিএলআইডি সম্পর্কে জানতে পারলাম এবং আশা করছি যে আমরা সবাই একটা ভালো লাইফস্টাইলে আসতে পারবো এবং পিএলআইডি থেকে মুক্তি পাবো। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টিভিকেও অসংখ্য ধন্যবাদ।